হ্যালো স্টুডেন্ট অ্যান্ড প্যারেন্টস, তোমরা সকলে কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো। তো আরকে ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি অঙ্ক অনুশীলন চতুর্থ ভাগ এর প্রশ্নপত্র তৃতীয় 3 নম্বরটা সমাধান করে দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি প্রশ্নপত্র 4 সমাধান করে দেখাবো। তার আগে এই বইটি সম্পর্কে আমি দু একটা কথা তোমাদেরকে বলি। তো যে সকল স্টুডেন্ট বা যে সকল প্যারেন্টস তার সন্তানকে অঙ্কতে ভালোভাবে তৈরি করতে চায় তাদের জন্য বলি, অঙ্কের প্র্যাকটিসের জন্য প্রণবেশ জানার অঙ্কের বইটা কিন্তু বেস্ট, খুবই ভালো প্র্যাকটিসের জন্য। তোমরা যারা প্রত্যেকটা জিনিসের টপিকের ওপর কনসেপ্ট ক্লিয়ার করার পর বইটা যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, তোমাদের অঙ্কের ভয় দূর হয়ে যাবে এবং তোমরা যে কোনো এক্সাম তোমরা খুব সহজে ইজিলি ক্র্যাক করতে পারবে। তো চলো, তো অঙ্কগুলো দেখো, আমি এই বইয়ের প্রত্যেকটা সেট কিন্তু সলভ করে দেব। এটা হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার তৃতীয় ভাগটা, চতুর্থ ভাগ আমি দিয়েছিলাম আগের ভিডিওতে। তো যারা দেখোনি তারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এই চ্যানেলটিতে আমি তৃতীয় ভাগ এবং চতুর্থ ভাগ প্রত্যেকটা অধ্যায় কিন্তু প্রশ্নপত্র আমি সলভ করে দেব। আর স্কয়ার মিশন একাডেমি চ্যানেলটিতে আমি প্রথম এবং দ্বিতীয় ভাগটা ওখানে সলভ করে দিচ্ছি। তো যার যেটা লাগবে তোমরা সেটা দেখে নিও এবং সন্তানকে সেইভাবে প্র্যাকটিস করো। যাদের কাছে বইটি আছে তো খুবই ভালো, যাদের কাছে নেই তারা কলেজ স্ট্রিট থেকে কিন্তু বইটি সংগ্রহ করতে পারবে। এছাড়াও যারা প্রশ্নপত্রগুলো নিয়ে প্র্যাকটিস করতে চাও তারা আমার ফেসবুক পেজে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্ন সেট তোমরা সেখানে পেয়ে যাবে। তো চলো একের দাগে বলেছে, দেখো যথাযথ চিহ্ন বসাও। তো এখানে শুধু চিহ্নই বসাতে হবে, সংখ্যা বসালে তোমাদের হবে না। দেখো এখানে দিয়েছে, দেখো ক্ষুদ্রতম বৃহত্তম সমান চিহ্ন তিনটির মধ্যে শূন্যস্থানের যথাযথ চিহ্নটিকে বসাও। এই যে শূন্যস্থানগুলো দেওয়া আছে এখানে, এই যে তিনটে চিহ্ন বলেছে, এই তিনটে চিহ্ন বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো কয়ের দাগে বলেছে 30 যোগ 40 দিয়ে ড্যাশ দিয়ে 70। তো 30 যোগ 40 আমি করে দেখব কত হয়, তারপরে করব। তো দেখো 30-এর সঙ্গে 40 যোগ করো, 3 10 আর 4 10 কত, 3 আর 4 7, তাহলে 7 10-এ কী হয় 70। এইদিকেও দেখো 70 আছে, তা দুটো কিন্তু কি হলো সমান হলো, তাহলে এখানে কি হবে, এটা সমান চিহ্ন বসবে। নেক্সট দেখো ক্ষয়ের দাগেরটা বলছে 0 8 আর এদিকে দিয়েছে 80 দিয়েছে, এখানে ড্যাশ দিয়েছিল। তো 0 8 এদিকে 80, তো 0 8-এর থেকে 80 কি হবে বড় হবে, তাহলে এইদিকে মুখ করে থাকবে। এই যে গ্রেটার দেন বা মানে লেস দেন বা বৃহত্তম বা ক্ষুদ্রতম কীভাবে বুঝবো, যেটা বড় সেই দিকটা দেখো, এই যে এই মুখটা দেখতে পাচ্ছ, এই মুখটা কিন্তু সেই দিকটাই থাকবে। যেই দিকে এই মুখটা থাকে সেই দিকে যেই সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা কিন্তু বড় হয়। তো দেখো এই মুখটা কি 80-র দিকে আছে, তাহলে 8-এর থেকে কিন্তু 80 সংখ্যাটা বড়। নেক্সট দেখো এখানে 37 দিয়েছে, এখানে 73 দিয়েছে, কে বড় বলো? 37টা কি 73 থেকে ছোট। দেখো এখানে কিন্তু লেস দ্যান চিহ্ন বসিয়েছি, কেন এটা হচ্ছে লেস দ্যান বলে, কারণ দেখো ডান দিকে যেটা হাঁ করে থাকে এইভাবে মুখ করে থাকে সেটাকে আমরা বৃহত্তম বলি, এটা হচ্ছে ক্ষুদ্রতম চিহ্ন। কেন ক্ষুদ্রতম এই দিকটা দিলাম, কারণ দেখো আগে এখানটায়, তো তোমরা কেন এই কথাটা আমি বলছি, দেখো এখানে কিন্তু দুটো চিহ্নই আছে, তোমরা কিন্তু দুটো চিহ্ন বসাতে এখানে পারবে না। তোমরা হয়তো কী বলতে, দেখো এটা তো বড়, একটা তোমরা ভাবতে পারো যে যেইটা বড় সেই দিকে এই যে মুখটা সেই দিকে থাকে, সেইভাবে যদি বসাও দেখবে বৃহত্তম বা ক্ষুদ্রতম চিহ্ন নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না। যেই দিকেই মুখটা থাকে আর যেই সংখ্যাটা বড় সেই দিকে মুখটা করে দিলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। দেখো এখানে দেখো 37 দেওয়া আছে, এখানে 73 দেওয়া আছে। তো দেখো আমি কি বললাম, যেদিকে হাঁ মুখটা, এই মুখটা কিন্তু যে বড়টার দিকে থাকলে তাহলে কী হবে 73টা বড় হয়ে গেল। আবার একটা কি করা যায়, দেখো প্রথমে 37 আছে, পরে কিন্তু 73 আছে, তো 37-এর থেকে 73 থেকে 37টা কি ছোট, তাহলে এখানটা কী হবে ক্ষুদ্রতম চিহ্ন। তো ক্ষুদ্রতম চিহ্ন কোনটা বলো তো, এইটা হচ্ছে ক্ষুদ্রতম চিহ্ন, এটা হচ্ছে বৃহত্তম চিহ্ন। তো ক্ষুদ্রতম বৃহত্তম চিহ্ন যেহেতু তোমাদের অনেকেরই গুলিয়ে যায়, তো সেই জন্য আমি এই টেকনিকটা বললাম যে যেটা বড় সেই দিকে মুখটা রাখবে, তাহলে দেখবে অঙ্ক হয়ে যাবে।
নেক্সট দেখো 30 বিয়োগ 20, তারপর এখানে দেখো ড্যাশ দিয়েছে, তারপরে ড্যাশে দিয়েছে। তোমরা এখানটায় প্রশ্নগুলো দেখে নাও, আমি এখানে খাতায় করাচ্ছি। তো 30 বিয়োগ 20 দিয়ে এখানে ড্যাশ দিয়ে দিয়েছে 15 বিয়োগ 13। তো আমি দুটো বিয়োগ করে দেখব দুটোর মান কীরকম আসে। তো 30-এর থেকে 20 বাদ দিলে দেখো 3-এর মধ্যে 2 কী হয়, আগের সংখ্যা তাহলে 1 থাকে, তাহলে 1 10 হলো। আর এখানে দেখো 15 থেকে 13 গেলে কী হবে, 2 থাকলো। তো এখানে 10 আর এখানে 2, তাহলে 10টা কী হয়, বড়, তাহলে এখানে কী বসবে, বৃহত্তম চিহ্ন বসবে। তাই জন্য এখানটায় বৃহত্তম চিহ্ন বসলো। বা আর যেটা শর্ট টেকনিক, যেটা কি, যেহেতু 10 বড় তাই এই মুখটা কী হবে, 10-এর দিকে থাকবে। নেক্সট দেখো 103 ড্যাশ 301, তো কে বড় বলো তো, 301, তাহলে 301-এর দিকে মুখটা রাখবো, তাহলে হয়ে যাবে। নেক্সট দেখো 932 ড্যাশ 899, কে বড়, 932, দেখো এখানে প্রথম সংখ্যার আগে দেখো এখানে 8 আছে, এখানে 9 আছে। আমরা যখন পড়ি তখন কি হয়, আগে 8 আসে তারপরে 9 আসে। তো যেহেতু আগে 8 আসে তাহলে 8টা কি ছোট, 9টা হচ্ছে বড়। তো যেহেতু 9 বড় তাহলে মুখটা কোন দিকে থাকবে, 9-এর দিকে থাকবে। নেক্সট প্রশ্ন দেখো 2-এর দাগে। দেখো আমি এখানে প্রশ্নগুলো আমি লিখে নিয়েছি, তো তোমরা এখান থেকে তোমরা দেখে নাও। নিচের সংখ্যা ক্রমগুলির শূন্যস্থান পূরণ করো। যে ক্রমগুলো দেওয়া আছে সেই ক্রমে বাকি শূন্যস্থান যেগুলো আছে সেগুলো সেই ক্রম অনুযায়ী তোমাকে ফিল আপ করতে হবে বা পূরণ করতে হবে। তো দেখো এখানে ড্যাশ, প্রথমে ড্যাশ দিয়েছে 20, 30, 40, তারপর আবার দুটো ড্যাশ দেওয়া আছে। এগুলো হচ্ছে ক্রমবিন্যাসের অঙ্ক বা ক্রমপর্যায় বলতে পারো। এই অঙ্কগুলো তোমরা কিভাবে করবে আমি আগের ভিডিওতে বলেছি, আবারও বলছি, যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখে নিও। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে দুটো সংখ্যা দেওয়া থাকে সেই দুটো সংখ্যার মধ্যে যে গ্যাপ বা ফাঁক থাকে, এখানে আমি গ্যাপ বলবো তোমাদের বোঝার সুবিধার্থের জন্য বলছি। দেখো এই যে দুটো সংখ্যার মধ্যে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা বা ক্রমটা তোমাদেরকে আগে বুঝতে হবে। যদি তোমরা সেটা বুঝতে পারো তাহলে বাকিগুলো সেই প্যাটার্নে বা সেই নিয়মে তোমরা করতে পারবে। তো দেখো আমি কি বলি, এই যে নিয়মের গ্যাপগুলো বুঝতে হলে তোমাকে আগের সংখ্যাটা থেকে পরের সংখ্যাটা কী করতে হবে, বিয়োগ করে দেখতে হবে। 40-এর থেকে দেখো 30 বিয়োগ করো কত, 10। এবার আমি এটা তো পেলাম যে 40-এর থেকে 30 গেলে 10 থাকছে। এবার বাকিটা আমি দেখব যে এটাতেও কি 10 আসছে কিনা, কারণ একটা দিয়ে আমি বুঝতে পারবো না, আমাকে এর জন্য দুটো চেক করতে হবে। তাহলে 30-এর থেকে আবার 20 বিয়োগ করো, দেখো কত হবে, 10। দেখো তাহলে 40-এর থেকে 30 গেলে কি হয়, 10 থাকে, আবার 30-এর থেকে 20 গেলে 10, তার মানে কি বাঁ দিকে গেলে 10 করে কমছে এবং ডান দিকে গেলে 10 করে বাড়ছে। তাহলে আমরা এটা সহজে বুঝতে পারছি। তার 4 10 আছে, তার ডান দিকে দুটো ড্যাশ আছে, তাহলে কী হবে, ডান দিকে গেলে কী হয়, বাড়ে। যে 4 10-এর পরে কী হবে, 5 10, তারপরে 6 10। বাঁ দিকে আছে 2 10 আছে, তো 2-এর আগে কী হবে, 1, তাহলে 1 10 হলো। নেক্সট প্রশ্ন দেখো 4, তারপর ড্যাশ, তারপর 16, তারপরে দেখো 32, তারপরে আবার ড্যাশ। এটা এবার দেখো 16 আর 32, এই যে এটা কি দেখো একটা নামতা হচ্ছে না, 16-র সঙ্গে 2 গুণ করলে কি হয়, 32। তোমরা নামতা সকলেই জানো, তো 16-র সঙ্গে 2 গুণ করলে কত, 32। আবার তাহলে আমি এইটা দেখবো তো আমার হয় কি না। তাহলে এবার বাঁ দিকে গেলে কি হবে, ভাগ করতে হয়, আর ডান দিকে গেলে কিন্তু গুণ করতে হয়। আমি তোমাদের একটা নিয়মে এখানে দেখাচ্ছি। দেখো 4-এর সঙ্গে 2 গুণ করলে কত, 8, আবার 8-এর সঙ্গে 2 গুণ করলে কত, 16। তাহলে দেখেছো গুণ করে করে আসছে। তাহলে 32-এর সঙ্গে 2 গুণ করে কত পাবো, দেখো 2 2 4 আর 2 3 6, 64 পাবো। নেক্সট দেখো 2, তারপরে আবার ড্যাশ, তারপরে আবার কি দিয়েছে, 2, 2, ড্যাশ। তাহলে দেখো প্রত্যেকটার কি গ্যাপ কত, 0 করে রয়েছে। এইভাবেও করতে পারো বা অন্য প্যাটার্নেও করতে পারো তোমরা। এগুলোর কিন্তু নির্দিষ্ট কোনো প্যাটার্ন হয় না, হ্যাঁ, যে এই প্যাটার্নেই হবে, এই নিয়মেই হবে, এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করলে তোমরা তবেই এই অঙ্কগুলো খুব সহজে করতে পারবে, কারণ এর নির্দিষ্ট কোনো নিয়ম বা প্যাটার্ন কিছুই নেই। ঘয়ের দাগ প্রথমে দিয়েছে দেখো 10, তারপরে কমা দিয়ে 10 গণিত 10, তারপরে আবার ড্যাশ দিয়েছে, তারপর দেখো 10 গণিত 10 গণিত 10 গণিত 10। তাহলে দেখো প্রথমে একটা 10, তারপর দুটো 10, তারপর ড্যাশ দিয়ে আবার 4টে 10, তাহলে মাঝে কী হবে, 3টে ড্যাশ হবে। এটা এমনিই বুঝতে পারছো তোমরা। তাহলে কী হচ্ছে, একটা 10, তারপর 10 গণিত 10 হবে, তারপর কি 10 গণিত 10 গণিত 10, 3বার গুণ হবে। তো এইভাবে তোমরা করবে, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, প্রশ্নগুলো দেখো 3-এর কয় বলছে, ত্রিভুজের ড্যাশ বাহু এবং ড্যাশ কোণ। তো ত্রিভুজের কটি বাহু থাকে, তো আগে দেখবো ত্রিভুজ কাকে বলি। দেখো এই যে
এইটাকে আমরা ত্রিভুজ বলি। তো ত্রিভুজের কটি বাহু দেখো, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, তো কত বাহু? 3টে বাহু। তাহলে ত্রিভুজের 3টে বাহু। আর কটা কোণ? তাহলে এই যে এখানে একটা কোণ, এই যে এ একটা কোণ, বি একটা কোণ, সি একটা কোণ। তাহলে ত্রিভুজের 3টে বাহু এবং 3টে কোণ থাকে। নেক্সট প্রশ্ন বলছে দেখো, চতুর্ভুজের 4টি ড্যাশ এবং 4টি ড্যাশ। তো চতুর্ভুজ কোণ 4টে বাহু আছে, দেখো 1 2 3 4টে, তার 4টে বাহু এবং কি আছে? 4টে কি কোণ আছে? 1 2, এ কোণ, বি কোণ, সি আর ডি, 4টে কোণ আছে। তাহলে চতুর্ভুজের 4টে বাহু এবং কি আছে? 4টে কোণ আছে, এবং প্রত্যেকটা কোণ কি হয় জানো? সমকোণ হয়। নেক্সট প্রশ্ন বলছে আয়তের প্রত্যেকটি কোণ ড্যাশ। তো আয়তের প্রত্যেকটা কোণ কি হবে? সমকোণ হবে। সমকোণ কথার অর্থ হলো সমান কোণ হবে। 4টে সম কথার অর্থ সমান, আর কোণ কথা হচ্ছে সমান কোণ। 4টে কোণ সমান। তাহলে দেখো চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি যদি 360 ডিগ্রি হয়, তাহলে এক একটি কোণ কি? তাহলে 4 দিয়ে ভাগ করলে কত পাবো? 90। তাহলে এক একটি কোণ হচ্ছে 90। তাহলে প্রত্যেকটি কোণ বলেছে, প্রত্যেকটি কোণ মানে একটি কোণ। একটি কোণের মান তাহলে কত হবে? 4টি কোণের মান যদি 360 ডিগ্রি হয়, তাহলে একটি কোণে কি 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ 4টি কোণ আছে। 4 দিয়ে ভাগ করলে কত পাবে? 90। তাহলে এক একটি কোণ হচ্ছে 90। তাহলে একটা 90 ডিগ্রি কোণকে আমরা কি বলি? সমকোণ বলি। যে কোণের মান 90 ডিগ্রি সেই কোণকে আমরা কি বলবো? সমকোণ বলবো। তাহলে আয়তের প্রত্যেকটা কোণ কি হবে? সমকোণ হবে, কারণ এক একটা কোণ 90 ডিগ্রি, তাই জন্য প্রত্যেকটা কোণ কি হবে? সমকোণ। নেক্সট প্রশ্ন দেখো, বর্গক্ষেত্রের বাহুগুলি ড্যাশ এবং প্রতিটি কোণ ড্যাশ। তো বর্গক্ষেত্র কি? চতুর্ভুজের মধ্যেই পড়ে। তো বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কি হবে? সমান, এবং প্রত্যেকটা কোণও কি হবে? সমকোণ হবে, কারণ 4টে কোণ আছে। 4টে কোণ থাকলে কি হবে? সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। 4 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে কি হবে? সমকোণ। নেক্সট দেখো, কোনো রেখাংশের প্রান্তবিন্দু ড্যাশ। তো রেখাংশের প্রান্তবিন্দু কোনটা? দেখো এখানে একটা রেখা এঁকেছি, দেখো এই একটা প্রান্তবিন্দু, এই একটা রেখা অংশের, এখানে কিন্তু বলছে রেখা অংশ মানে এ বি একটা রেখা অংশ। হ্যাঁ, রেখা অংশের প্রান্তবিন্দু হলে দুটি হবে, আর যদি বলো কোনো রেখার বলতো তাহলে কিন্তু সেটা একটি কি হচ্ছে? একটি দিয়ে হলে সেটা অনেকগুলো হতো, অসংখ্য হতো। একটি রেখা দিয়ে কিন্তু অনেকগুলো হয়। সরল রেখার কোনো প্রান্তবিন্দু নেই। ধরো একটা যে সরল রেখা যদি করি, এই যে সরল রেখা আগে যখন দেখালাম, ধরো এটা তো একটা সরল রেখা। তো সরল রেখা দেখো এটা যত দূর পর্যন্ত যাবে এটা বিস্তীর্ণ হয়ে এইদিকেও যাবে, তাহলে এর কোনো প্রান্তবিন্দু নেই, কারণ মানে শেষ বিন্দু নেই। ঠিক আছে, কিন্তু সরল রেখাংশে যদি হয়, তাহলে ধরো যদি রেখাংশ হয়, এই যে এইখান থেকে আমি এতটা নিলাম, এই যে রেখাংশ, তাহলে কি এর কোনো কিন্তু প্রান্তবিন্দু আছে, এই একটা, এই একটা। তো এবার দেখো নেক্সট প্রশ্ন দেখো, প্রতিদিন স্বাস্থ্যকেন্দ্রে 90 জন শিশুকে পোলিও ভ্যাকসিন খাওয়ানো হয়, এক সপ্তাহে কতজন শিশুকে পোলিও ভ্যাকসিন খাওয়ানো যাবে? তো প্রতিদিন স্বাস্থ্যকেন্দ্রে 90 জন শিশুকে পোলিও ভ্যাকসিন খাওয়ানো হয়। তোমরা অঙ্ক কিন্তু ভালো করে বুঝবে, যখন প্রশ্নের অঙ্কগুলো পড়বে তখন প্রত্যেকটা লাইন বা অক্ষরের মানে তোমাদেরকে বুঝতে হবে। যদি লাইনের মানে না বুঝতে পারো অঙ্ক পড়ে, তাহলে তোমরা সেই অঙ্ক করতে পারবে না। দেখো প্রতিদিন কথার অর্থ একদিন। তো একদিন স্বাস্থ্যকেন্দ্রের আমি যতটুকু পড়বো আমি ততটুকুই কিন্তু করব। তাহলে প্রতিদিন স্বাস্থ্যকেন্দ্রে 90 জন শিশুকে, মানে একদিনে 90 জন শিশুকে কী হয়? পোলিও ভ্যাকসিন খাওয়ানো হয়। এবার নেক্সট কি বলেছে? নেক্সট লাইনে দেখো, এক সপ্তাহে কতজন শিশুকে পোলিও ভ্যাকসিন খাওয়ানো যাবে। তাহলে আমাকে আগে জানতে হবে, প্রতিদিন আমি একদিন পেয়েছি, এখানে এক সপ্তাহ দিয়েছি, এখানে কিন্তু দিন নেই। তাহলে আগে আমরা কি জানি বলো তো? এক সপ্তাহ সমান কি? 7 দিন। এটা আমরা জানি। তাহলে একদিনে যদি 90 জন হয়, 7 দিনে কতজন খাবে? নিশ্চয়ই বেশি খাবে। কোনো কিছু যখন আমরা একের সাপেক্ষে করি, পরিমাণ বাড়ে, একের সাপেক্ষে যখন বাড়ছে তখন সেটা কী হয়? পরিমাণ অনেকটা বাড়ছে। 1 আছে 5, 1-এর তো 2 যতটা না বাড়বে, 5 বা 7 হলে কি অনেক বেশি বাড়বে। তো এই যে 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পর 4, এইভাবে তো 7টা গেছে। তাহলে তোমরা এই যে বারবার তোমরা যোগটা না করে কি করবে? যে যোগের সংক্ষিপ্ত রূপ কী হয়? গুণ। আমরা এটা আগে জেনেছি, সেই জন্য অঙ্কটা কী হবে? আমরা এগুলো দেখে বলে দিই এটা অঙ্কটা গুণ হবে, কিন্তু আমরা বেসিকটা বুঝি না যে কেন গুণ হচ্ছে। তো এই যে বারবার যোগ না করে কি করবো আমরা? তাহলে গুণ। কারণ একদিন বলেছে, এখন 7 দিন বলেছে, 2 দিন 3 দিন 4 দিন এরকম বারবার করে তো 7 দিন আমি যাব না। তাহলে কি হবে? ওই জন্য 7 দিয়ে এটা গুণ হবে। তাহলে কেন অঙ্কটা গুণ অঙ্ক হলো সেটা বুঝলে তোমরা। এবার অঙ্কটা দেখবে, চলো দেখো। প্রথমের দিকে তোমরা যখন অঙ্কগুলো করবে, এগুলো কিন্তু লিখে লিখে করবে।
কারণ যদি না লিখে করো, ডিরেক্ট যদি তুমি অ্যাপ্লাই করতে যাও, যারা প্রথম শিখবে অঙ্কগুলো তাদের কিন্তু খুব আর যারা অঙ্কতে একটু ভালো তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের বেসিকটা একটু উইক আছে তারা কিন্তু প্রথম থেকে লাইন পড়ে পড়ে মানে বুঝে এবং ছোট্ট ছোট্টভাবে লিখে লিখে করবে। দেখো আমি এখানে লিখে দিয়েছি প্রতিদিন কথার অর্থ একদিন। তো স্বাস্থ্যকেন্দ্রে 90 জন শিশুকে পোলিও ভ্যাকসিন খাওয়ানো হয়, তাহলে একদিনে 90 জন হয়, এক সপ্তাহ, তাহলে এক সপ্তাহ সমান কত, 7 দিন, তাহলে 7 দিনে কত দিন হবে, একদিনে পোলিও ভ্যাকসিন খাওয়ানো হয় 90 জন শিশুকে। এবার বলেছে দেখো এক সপ্তাহ, তাহলে কি এখানে লিখে নেবো, এক সপ্তাহ সময় 7 দিন, তাহলে কী হবে, 7 দিনে পোলিও ভ্যাকসিন খাওয়ানো হয়, নিশ্চয়ই বেশি হবে, 90 গণিত 7 জন শিশুকে। 90 দিয়ে গুণ করে দেখো 0, 7, 9, 63, তাহলে এখন 630 জন। যখন তোমরা অ্যাডমিশনের পরীক্ষায় বসবে তখন এইভাবে লিখে করবে। এই জন্য আমার এখানে লিখে লিখে করানো, কারণ তোমরা যারা অ্যাডমিশনে দেবে তাদের জন্য কাজে লাগবে, এবং যারা বৃত্তি পরীক্ষা দেবে তারা কী হবে, জাস্ট এইটুকু করলেই তোমাদের হবে। যারা এইটুকু করে খালি অ্যান্সারটা করে তোমাদের টিক মারতে হবে। তো আমি ওই জন্য পুরো ডিটেলসেই করলাম একদম বেসিক থেকে। আর বেসিক থেকে তোমরা অঙ্ক শেখো, দেখো তোমাদের অঙ্কের ভয় দূর হবে, অঙ্ক তো করতে তোমাদের খুব ভালো লাগবে। তো উত্তর কী লিখবে, এক সপ্তাহে 630 জন শিশুকে পোলিও ভ্যাকসিন খাওয়ানো যাবে। নেক্সট প্রশ্ন দেখো বলেছে 48কে 3 দিয়ে ভাগ করে ভাগফল এবং ভাগশেষ লেখো। তো এখানে দেখো অঙ্কতে ডিরেক্টলি বলাই আছে 48কে 3 দিয়ে ভাগ করতে। তো 48কে 3 দিয়ে ভাগ করো, তো 3 একে কত, 3 হলো, বিয়োগ করলে 1, আর এবার দেখো তাহলে 8 নামলো, 3 6 কত, 18, করলে কত, 0। তো এই যে ডান দিকে এটা যেখানে থাকে সেটাকে আমরা কি বলি, ভাগফল বলি, নিচে যেটা থাকে সেটা আমরা ভাগশেষ। তাহলে ভাগফল আর ভাগশেষ চেয়েছে, তো ভাগফল কত, 16, এবং ভাগশেষ হলো 0। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করো, পরবর্তী ভিডিওতে পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো সকলে ভালো থেকো, এবং যারা স্টুডেন্ট তারাও ভালো থেকো, এবং যারা প্যারেন্টসরা দেখছো তোমরাও ভালো থেকো নিজেরা, এবং সন্তানদেরকেও খুব ভালো রেখো। ও এখানে আমি তোমাদেরকে একটা কথা বলি, কেউ খারাপভাবে নিও না। তোমরা যারা প্যারেন্টসরা দেখছো সবসময় চাইবে তোমরা নিজেরা বুঝে নিয়ে সন্তানকে করাতে, কারণ সন্তানকে ডিরেক্টলি ফোনটা যত পারবে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে, কারণ ফোন দিয়ে বসিয়ে দিলে তারা হয়তো ফোনটা নিয়ে মিসইউজ করবে। তো তোমরা নিজেরা দেখে, যারা একটু মানে মা বাবা এডুকেটেড আছো তারা হচ্ছে নিজেরা বুঝে নিয়ে সন্তানকে করাতে পারো, বা নিজেরা সঙ্গে থেকে সন্তানকে নিয়ে অঙ্কগুলো করতে পারো। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা।